এটা হলো খুশবুবাগ, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সকলের কবরস্থান এখানে। তোমরা আজকে দেখব কাকে কোথায় শায়িত করা হয়েছে। এটার প্রথমে নাম ছিল খুশবুবাগ, এখানে অনেক ফুলের চাষ হতো, কিন্তু পরবর্তীতে সে নামটা সংক্ষিপ্ত করে খোশবাগ করা হয়। এটা হলো নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমের কবর। এটা হলো নবাবের এক মাসি মমিনা বেগম, তার কবর। আর এটা হলো ঘসিটি বেগম, নবাবের আরেক মাসি, তার কবর, যার বিশ্বাসঘাতকতায় নবাবের করুণ পরিণতি হয়। নবাবের নানা ছিলেন আলিবর্দী খান, তার 3 মেয়ে ছিল, আমিনা বেগম, মমিনা বেগম এবং ঘসিটি বেগম। সেই ঘসিটি বেগমের বিশ্বাসঘাতকতায় নবাবের সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। এই যে পুরো এলাকা এখনও কিছু টাকার মতোই আছে। এখানে একসময় প্রচুর ফুলের চাষ হতো, কিন্তু এখন আর হয় না। এই যে একটা কবর দেখা যাচ্ছে, এটা হলো গিয়া দানেশ নামে এক ব্যক্তির। নবাব যখন পালিয়ে যাচ্ছিল ইংরেজদের সাথে পরাজিত হয়ে, কিছু বিশ্বাসঘাতকতায়, যেমন মির্জাফর, রায়বল্লভ, জগৎ শেঠ, তো যে নৌকাতে করে পালাচ্ছিল সেই নৌকার মাঝি ছিল এই দানেশ। তো নবাব তার ড্রেস চেঞ্জ করে, গেট আপ চেঞ্জ করে, কিন্তু তার জুতোটা খুলতে ভুলে যায়, তার নবাবী জুতো। তো সেই নবাবী জুতো দেখে দানেশ বুঝতে পারে এই নবাব যে পালিয়ে যাচ্ছে। তো কেবল 1000 টাকা পুরস্কারের লোভে সে দানেশ বিশ্বাসঘাতকতা করে নবাবকে ধরিয়ে দেয় ইংরেজদের কাছে। মাত্র 1000 টাকার লোভে এই দানেশ, যে নৌকার মাঝি ছিল, সে ধরিয়ে দেয় নবাবকে। আর এই কবরটা হলো সেই দানেশেরই স্ত্রী এবং তার পুত্রের। তো 1000 টাকা পুরস্কার সে পায়, কিন্তু তাকেও ইংরেজরা বাঁচতে দেয় না। পরবর্তীতে তাকেও দেখা যায় হত্যা করা হয়, যাতে করে এই ঘটনা মানুষ না জানতে পারে। এখানেই একসময় নবাবী শাসন রাজ্য ছিল। এইখানে পরপর 17টি কবরস্থান আছে, যারা নবাবকে পালিয়ে যেতে সাহায্য করছিল। তো পরবর্তীতে তাদেরকে ভুল তথ্য দিয়ে ডেকে আনে যে নবাব তাদের সাথে শেষবারের মতো দেখা করতে চায়। নবাবের মৃত্যুদণ্ডের আগে এই 17 ব্যক্তিকে ডেকে আনা হয় যে নবাব দেখা করতে চায়, নবাব শেষবারের মতো কথা বলতে চায়। তো এই 17 ব্যক্তিকে পরবর্তীতে খাবারের মধ্যে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তাদেরকে ভাত খেতে দেওয়া হয়, সেই ভাতের মধ্যে বিষ মেশানো থাকে। সেই বিষ মেশানো খাবার খেয়ে এই 17 ব্যক্তিকে হত্যা করা হয়। এখানে কিছু কিছু লেখা আছে, কিন্তু উর্দু ভাষায়। আমি উর্দু পড়তে পারি না, তাই এগুলো আর পড়া যাচ্ছে না। আমরা একজন গাইড নিয়েছিলাম এখানে, সেই গাইড যা যা বলছে সেগুলো আমরা এখন বলতেছি। গাইড উনি ভিডিওর মধ্যে আসতে চায়নি, উনি বলছে উনি ভিডিও করবেন না, যে তাই আমরা তার থেকে শুনে তারপরে আমরা এখন বলতেছি। প্রচুর ঘাস ফুল, একসময় প্রচুর ফুলের চাষ হতো, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের। সেখান থেকেই খুশবুবাগ নামটা করা হয়। আর বাংলার শেষ স্বাধীন নবাব, যিনি মাত্র 23 বছর বেঁচে ছিলেন, 23 বছর সময়ের মধ্যেই উনি দেখা যায় বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। ওনার নানা ছিল আলিবর্দী খান, এবং ওনারা ছিল মুঘলদের বংশধর। উনি ছিল ডিরেক্টলি আওরঙ্গজেব, মুঘল এম্পায়ার আওরঙ্গজেবের বংশধর। এবং ধারণা করা হয় ওনার টার্কিক বা অ্যারাবিক রুট আছে ওনার বংশের মধ্যে, মানে এথনিসিটি যদি কাউন্ট করা হয়, ওনারা কিছুটা টার্কিক অথবা অ্যারাবিক এথনিক। আচ্ছা, এই 3টা কবর
এই 3টা কবর হচ্ছে গিয়া এই নবাব সিরাজউদ্দৌলার 3 জন বডিগার্ড ছিল, তাদের বডিগার্ডের, তাদেরকে হত্যা করা হয়। সাহেবুল আর ওটা কি সাবিরুল না কি বলে নামটা মনে, আচ্ছা নামগুলো আমরা ভুলে গেছি, উনি বলে গেছে তরতর করে ওটা, কিন্তু এগুলো লেখা উচিত ছিল, লিখে রাখা উচিত ছিল, যাতে করে মানুষ সহজে বুঝতে পারে। কারণ ইতিহাস তো হারিয়ে যায় যদি মানুষ প্র্যাকটিস না করে, স্টাডি না করে। এভাবে লেখা থাকলে আমরা সহজে পড়তে পারতাম। দু একটা লেখা আছে সব উর্দু ভাষা কে পড়তে পারে এখানে। আর এইখানে হচ্ছে কি আমাদের নবাবের কবর, মানে নবাবের পরিবারের সবাইকেই অপমৃত্যু দেওয়া হয়েছে, সবাইকে কোনো না কোনোভাবে মেরে ফেলা হয়েছে। এই কবরটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। ওনাকে এখানে কবর দেওয়া হয়। আর নবাবের স্ত্রী ছিল 3 জন, তাদের একজন লুৎফা নামে, তার কবর এটি। আর তার পাশে নবাবের মেয়ে ছিল একজন, নবাবের কোনো ছেলে ছিল না, একটাই মেয়ে ছিল লুৎফার গর্ভের, তার নাম মেহেরুন্নেসা। তিনিও অল্প বয়সে মারা যায়, ধারণা করা হয় কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কিন্তু সেটাও হচ্ছে গিয়া কিছুটা কন্ট্রোভার্সিয়াল, হয়তো স্লো পয়জনের মাধ্যমে তাকে। নবাবকে মৃত্যুদণ্ড দেবার পরে ইংরেজরা নবাবের পরিবারের সবাইকেই কোনো না কোনোভাবে মেরে ফেলে, পরিবার এবং তার কাছের লোকজনকে। কেবল নবাবের 3 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রীর মধ্যে একজন ছিল লুৎফা, আর একজন ছিল আলিয়া নামে, যিনি ছিল নবাবের বাইজেখানার এক ধরনের নৃত্যশিল্পী, যে নাচ গান করে নবাবকে খুশি রাখতো। কিন্তু সে একটা হিন্দু মেয়ে ছিল, তার নবাব সে হিন্দু মেয়ের প্রেমে পড়ে, পরবর্তীতে তাকে বিয়ে করে ধর্মান্তরিত করে তার নাম আলিয়া রাখে। তো আলিয়া নামে একটা মেয়ে ছিল। তো এরা সবাই কোনো না কোনোভাবে নবাবের মৃত্যুর পরে বিভিন্নভাবে মারা যায় বা ব্রিটিশদের ষড়যন্ত্র শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়। তো এখানে এই যে লোকেশনটা, এখানে ছিল নবাবের স্ত্রী লুৎফার বাড়ি, মানে নবাবের বংশের সবাইকে মারার পরে কেবল লুৎফা বেঁচে ছিল, লুৎফা এবং তার মেয়ে মেহেরুন্নেসা। তো লুৎফাকে এখানে ছোট একটি ঘর করে দেওয়া হয়। সেই ঘরটি এখানে নেই, কিছু যে দেয়াল দেখা যাচ্ছে, দেয়াল রয়ে গেছে। সেই লুৎফা তার মেয়েকে নিয়ে এখানে থাকে, কিন্তু তার কয়েক বছর পরেই দেখা যায় মেয়ে মারা যায় কোনো একটা অজ্ঞাত রোগে, সেটা কন্ট্রোভার্সিয়াল। আর লুৎফা পরবর্তীতে বেঁচে ছিল আরও প্রায় 30 বছর, কিন্তু একটা পর্যায়ে সে পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে দেখা যায় সেও মৃত্যুমুখে পতিত হয়। আর পাগল হওয়া স্বাভাবিক, যে আজকের সম্রাজ্ঞী যখন কালকে সে পথের ফকিরের মতো জীবন ধারণ করবে, তখন তার পক্ষে সেটা মেনে নেওয়া খুবই কঠিন। আচ্ছা, গুগলে দেখাচ্ছে নবাবের 3 জন স্ত্রী, উমদাদুন্নেসা, জাইবুন্নেসা এবং লুৎফুন্নেসা। কিন্তু এখানে যিনি গাইড আছেন উনি আমাদের বললো নবাবের আসলে 2 জন স্ত্রী, 3 জন নয়। একজন লুৎফুন্নেসা আর একজন হচ্ছে আলিয়া, যে হিন্দু ছিল এবং তার নাম ছিল আগে মাধবী। সে নবাবের পানশালায় নৃত্য করতো, নবাবকে খুশি রাখতো, কিন্তু তার প্রেমে নবাব পড়ে তাকে বিয়ে করে তাকে হিন্দু থেকে মুসলিম বানানো হয়, পরে নাম দেওয়া হয় আলিয়া। তো এই জায়গাটা একটু সাংঘর্ষিক। গুগলে 3 জন স্ত্রী দেখালেও উনি বলতেছেন না, 2 জনই, গুগলে ভুল দেখাচ্ছেন। তো বিশ্বাসঘাতকরা সামান্য লোভে বিশ্বাসঘাতকতা না করলে হয়তো বাংলা আরও সুন্দর হতো, আরও দেখা যায় গোছানো থাকতো, আরও ডেভেলপ থাকতো। আর যারা বিশ্বাসঘাতকতা করে, মির্জা ফখরুল জগৎ সেটা ট্রাইবাল লোক, তাদেরকেও ইংরেজরা পরবর্তীতে বিভিন্নভাবে প্রতারিত করে শেষ করে দেয়, যে তাদেরকে বিভিন্ন অঞ্চলের জমিদার বানানো হয়, কিন্তু তারা সেটা ভোগ করতে পারে না বেশি দিন, কারণ সকল ক্ষমতা ইংরেজরা নিজেরাই ধরে রাখে এবং একটা পর্যায়ে তাদের সাথেও ইংরেজদের দ্বন্দ্ব লেগে যায়, তখন তাদেরকেও ইংরেজরা সরিয়ে দেয়। আচ্ছা, নবাবের পাশে এই যে কবরটা, এটা ছিল নবাবের মা আমিনা বেগম, তার একটা পালক পুত্র ছিল, সেই পালক পুত্রের।
আর এই যে কবরটা, এটা ছিল নবাবের নানা আলিবর্দী খানের। আর এই পরপর 3টে কবর, এর একটি হচ্ছে গিয়া লুৎফুন্নেসার স্ত্রী নবাবের, একজন হচ্ছে গিয়া আলিয়া বেগমের, আর একজন হচ্ছে গিয়া নবাবের মেহরুন্নেসার। এনারাও নবাবের পরিবারের কোনো কোনো সদস্য। এটা ছিল এখানকার মসজিদ, যে মসজিদ একসময় সবাই নামাজ পড়তো, কিন্তু সময়ের অববাহিকায় এটা বন্ধ হয়ে যায়। এখন কেউ এখানে নামাজ পড়তে পারে না। এটার লুকটাও কিছুটা তাজমহলের মতো। আর এটা ছিল একটা অজুখানা, যেখানে সবাই অজু করতো, অজু করে মসজিদে নামাজ পড়তো। এটা মসজিদের ভেতরটা। লাল টকটকে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে পাশে, আর নিচে আছে অগণিত অসংখ্য ঘাস ফুল। তো সেই 1756 সাল থেকে 1757 সাল পর্যন্ত তার সাম্রাজ্য টিকেছিল নবাবের। এবং 1757 সালে পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে নবাবের কাছের লোকজন, নবাবের মাসি, নবাবের সেনাপ্রধান মির্জাফর, আরও সিনিয়র অফিসিয়াল যারা ছিল, রায়বল্লভ, জগৎ শেঠ নামক কিছু বিশ্বাসঘাতক, এবং তাদের বিশ্বাসঘাতকতায় নবাবকে পরাজয় বরণ করতে হয়। কিন্তু নবাব খুব সাহসী ছিল। উনি 17 বছর বয়সেই দেখা যায় একবার যুদ্ধ করে, তার নানার বিরুদ্ধে যুদ্ধ করে বসে এবং পাটনা দখল করে বসে, এবং পরবর্তীতে সারেন্ডার করে নানার কাছে আবার পাটনা ফিরিয়ে দেয়, এবং নানা তাকে মাফ করে দেয়, তার আলিবর্দী খান। এবং তার 2 বছর পর 1950 সালে হয়, 1952 সালে তখন তার নানা তাকে বাংলার সম্রাট হিসেবে অভিষিক্ত করে। মাত্র 23 থেকে 24 বছর বেঁচে ছিলেন উনি, এবং এই সময়ের মধ্যেই এত অর্জন ওনার ছিল। কুলি খান তার সময় থেকে শুরু করে এই মুর্শিদাবাদ প্রায় 300 বছর বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের রাজধানী ছিল। যে ব্রিটিশদের সময় 200 বছর এবং তার আগে 100 বছর। এবং মুর্শিদাবাদ 1940 পর্যন্ত বলতে গেলে খুব ভালো অবস্থানে ছিল বাংলার মধ্যে। আজ নবাব নেই, রয়ে গেছে নবাবের স্মৃতি আর তার পরিবারের করুণ পরিণতির গল্প। এই যে নবাবী আম, হয়তো তখনকার সময়ের নবাবের সেই খুশবু বাগের আম গাছটা দেখেও মনে হচ্ছে খুব প্রাচীন। সেখান থেকে আম পেড়ে নিয়ে আসতেছে আমার সঙ্গে থাকা নাজমুল। তা আমরা হয়তো এখন নবাবী আম খাবো। এই যে সে নবাবী আম, নবাব সিরাজউদ্দৌলার খুশবু বাগের আম। পলাশীর যুদ্ধে নবাবের বাহিনীতে ছিল 15,000 ঘোড়সওয়ার, 35,000 পদাতিক বাহিনী, 53টি কামান ও 50 জন ফরাসি গোলন্দাজ। উল্টো দিকে ইংরেজদের সাথে ছিল 900 জন পদাতিক বাহিনী, 100 জন গোলন্দাজ, 50 জন ইংরেজ নৌসেনা ও 2000 জন সৈন্য। এত শক্তি নিয়েও কেবল মির্জাফরের বিশ্বাসঘাতকতায় হেরে যায় নবাব। কারণ ব্রিটিশদের সাথে চুক্তি অনুসারে মির্জাফর নবাবকে বুদ্ধি দেয় তার সেনাবাহিনী নিয়ে পিছনে সরে যাবার জন্য। সেই সুযোগে পেছন থেকে আক্রমণ করে বসে ব্রিটিশরা। এটা হচ্ছে কি সেই যুদ্ধের প্রতিকৃতি।